দৃশ্যটিতে দেখা যায় যে অন্ধকার রাত একটি নিরিবিলি ফ্ল্যাটে একটি ডেলিভারি মেয়েকে হেঁটে যেতে, আর মেয়েটির নাম ছিল জিয়াংলি। কিন্তু ওই মুহূর্তে মুখোশজনিত একটি ছেলে এসে জিয়াংলিকে ঝাপটে ধরে এবং ওই অন্ধকারে সে ওকে নষ্ট করার চেষ্টা করে। আর ছেলেটি ওর মুখ চেপে ধরায় ও কোনো চিৎকারই তখন করতে পারছিল না, কারণ ছেলেটির মুখে মুখোশ পরে থাকায় জিয়াংলি তার ফেস কোনোভাবেই তা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। আর তারপর ছেলেটি এমন কর্ম করায় নিজেকে অপরাধে মনে হওয়ায় তখন সে লির পোশাকে একটি কৌটা ঢুকিয়ে দেয় এবং বলে যে এটি একটি নিশানা, যা ভবিষ্যতে তোমার কোনো প্রয়োজন হলে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার যে কোনো অনুরোধ রাখার চেষ্টা করব। একথা শুনে জিয়াংলি তার প্রতি প্রচণ্ড ঘৃণায় ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর তারপরে ছেলেটির অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে যে মিস্টার ফু, আপনার এখন যাওয়ার সময় হয়েছে, কারণ আজ আপনার নতুন বধূ আপনার বডি ওয়াশ করতে সে বাসায় আপনার জন্য অপেক্ষা করছে। একথা শুনে সেই ছেলেটি মানে মিস্টার ফু চলে যায়। আর এদিকে জিয়াংলির সৎ মা এবং সৎ বোন জিয়াওশাও ওর বাবাকে জিয়াংলির বিরুদ্ধে বিভিন্ন কুপরামর্শ দিতে থাকে, যাতে জিয়াংলিকে জোর করে ওরা বিয়ে দিতে পারে। ঠিক তখনই জিয়াংলি বাসায় ফিরলে জিয়াংশাও বলে ওঠে যে জলদি তৈরি হয়ে নাও, কারণ তোমার সময় হয়েছে এই বাড়ি থেকে চলে যাওয়ার, কারণ তুমি আমার পরিবর্তে ফু ফ্যামিলির প্যারালাইজড ছেলে মিস্টার ফু এর বউ হয়ে যাচ্ছ। একথা শুনে তো লি কোনোভাবেই এই ফেক বিয়ে করতে রাজি হয় না, কারণ ও কারোর সাথে মিথ্যে স্ত্রীর নাটক করতে পারবে না। অমনি সৎ মা শুনে তো ওকে তখনই চর মারা শুরু করে এবং বলে যে আমরা তোমাকে এই 18 বছর খাইয়ে দিয়ে অনেক বড় করেছি, আর আজ আমাদের মুখের উপর তুমি এই কথা বলছো, তাই আমরা যেভাবে বলবো সেভাবে তোমাকে চলতে হবে। ওই বাড়িতে তোমাকে লির পরিবর্তে জিয়াংশিওর পরিচয়ে যেতে হবে। লি তখন তাদের বোঝানোর চেষ্টা করে যে কবে আমি যন্ত্রণা থেকে মুক্তি পাবো, কবে আমি আমার মনের মতো স্বাধীনতা পাবো। মা শুনে বলে যে সেদিনই তুমি মুক্তি পাবে যেদিন তুমি ফু পরিবারে একটি সন্তান জন্ম দিতে পারবে। আর এ কথা সে এই জন্যই বলে কারণ তারা ভালো করেই জানে যে ওই প্যারালাইজ স্বামী দ্বারা লি কখনোই মা হতে পারবে না। এরপর ছেলেপক্ষ আসার সময় হলে লি যাতে পালাতে না পারে, আর তাই ওকে অজ্ঞান করতে লির বাবা লাঠি দিয়ে ওকে আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে। আর তারপরই দেখা যায় যে লিকে বধূ সেজে ওই বাড়িতে নিয়ে যেতে। আর তারপর ওকে দেখতে ফুলেনের ছোট সৎ ভাই ফুসা ওর প্রতি তার কুনজর লেগে যায় এবং বলে যে তুমি এত সুন্দর হয়ে কেন আমার অক্ষম ভাইকে বিয়ে করতে এসেছ, বরং তোমার উচিত আমার মতো সুদর্শন ব্যক্তিকে বিয়ে করা। এসব বলে সে ওর গায়ে নোংরাভাবে টাচ করতেই লি চেঁচিয়ে ওঠে। আর তারপরে ওকে ফুসাও এক চড়ে নিচে ফেলে দেয় এবং ওকে ইচ্ছেমতো ইনসাল্ট করা শুরু করে যে কোন সাহসে ও তাকে অ্যাভয়েড করে। আর তখনই মা ছেলেকে বাধা দিয়ে সে কর্মচারী বাটলারকে বলে যে লিকে উপরে নিয়ে যেতে, তার প্যারালাইজ ছেলের সেবা করতে। এরপর ওরা উপরে যেতেই ফুসাও মায়ের সাথে এই পরামর্শ করতে থাকে যে আজ খাবারে থাকা পয়জন খেয়ে ভাই ফুলিং মারা যাবে এবং তারপরে এই ফু পরিবারের সমস্ত সম্পদ ওদের হাতের মুঠোয় চলে আসবে। আর ওদিকে অ্যাসিস্ট্যান্ট ফুলিনকে এই খবর জানায় যে আপনার স্ত্রী খুব শীঘ্রই এখানে আসছে। একথা শুনে তো ফুলিং বলে যে মেয়েটি হয়তো তার সৎ মা ভাইয়ের সাথে হাত মিলিয়েছে, এখন শুধু এটাই পরখ করে দেখার যে মেয়েটিকে তারা নাটক করতে সাজিয়ে ওর কাছে পাঠিয়েছে কিনা। আর এটা ভেবেই ফুলিন আবারও পঙ্গু অভিনয় করতে সে বেডে গিয়ে শুয়ে পড়ে। এরপর লি এলে মায়ের বিশ্বস্ত কর্মচারী বাটলার বলে যে আজ থেকে আপনার একটাই কাজ, তার মাথা থেকে পা পর্যন্ত যত্ন নেওয়া, আর এই কাজটি আপনাকে প্রতিদিন করতে হবে যতদিন স্যার জেগে না ওঠে, কারণ সে কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই পঙ্গু হয়ে গেছে। এ কথা শুনে তো লি এখন বুঝতে পারে যে ওর মা বোন ওর সাথে বড় এক ধরনের মিথ্যে বলেছে যে ও বাচ্চা জন্ম দিতে পারলে তারা ওকে স্বাধীনভাবে ছেড়ে দিবে, কিন্তু তারা এটা বলেনি যে মিস্টার ফুলিন একজন অসুস্থ প্যারালাইজড রোগী। কিন্তু কি করার, লিকে সবকিছু মেনে নিয়ে ও কথা মতো ফুলিনের সেবা করার শুরু করে। আর তার সেবা করতে করতেই লি একসময় ফুলিনের প্রেমে পড়ে যায়, কারণ ও এত সুদর্শন পুরুষ কখনোই দেখেনি, আর তাকেও একজন হাজবেন্ড হিসেবে পেয়েছে। এরপরও মনের দুঃখে ফুলিনের সামনে বসে ও বিভিন্ন মনের কষ্টের কথা বলতে থাকে যে ওর শৈশবটা খুবই কষ্টের কেটেছে, মা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত ওকে পরিবারের সবার বিভিন্ন অত্যাচার ওকে মুখ বুজে সব সহ্য করতে হয়েছে। আর এসব বলতে বলতেই লি একসময় ওর চোখে পানি চলে আসে। তো এসব বিড়বিড় করে লি বলতে থাকলে ওদিকে ভূত সবই টের পাচ্ছে, কিন্তু এরপরও সে অচেতন থাকার অভিনয় করে যাচ্ছে। ঠিক তখনই ফুর ছোট সৎ ভাই রুমে চলে আসে এবং ওর গায়ে সে বারবার টাচ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই লি নিজেকে এই দুশ্চরিত্র থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বরং আরও ওর প্রতি ফুসাও ক্রুদ্ধ হয়ে ওঠে
এবং ওকে নষ্ট করার চেষ্টা করে। এদিকে মা বসে সবকিছু টের পেল, কিন্তু সে তার ছেলের পক্ষে পুরো সমর্থন দিয়ে যেতে থাকে। আর এভাবে কিছুক্ষণ চলতে থাকলে লি বারবারই বাঁচতে ফুলিংয়ের নাম নিলে ফুলিং তখনও নির্জীব থাকে এবং এক পর্যায়ে ফুসাও লির সাথে সে পেরে না উঠলে ওর চুলের মুঠি ধরে সে নিচে ওকে নিয়ে যায়। আর তখনই ফুলিং বিছানা থেকে উঠে বসে এবং এটাই ভাবে যে মেয়েটির কথা শুনে বোঝা যাচ্ছে যে মেয়েটি আসলেই তবে ওদের দলে নয়, সে আসলেই নিরীহ। আর তারপরেই ফুলিং মাটিতে সেই কৌটোটা পড়ে থাকতে দেখে, যেটা সে ওই অচেনা মেয়েটিকে দিয়ে এসেছিল। আর এটি বুঝতে পারে যে এই মেয়েটি তবে সেই মেয়েটি যাকে সে ওই দিন এটি দিয়ে এসেছিল। আর এতে ফুলিনের লির প্রতি তার বিশ্বাস আরও বেড়ে যায় এবং বলে যে আমার ওয়াইফকে আমাকেই বাঁচাতে হবে। ওদিকে লিকে নিচে নিয়ে আসে এবং ফুসাও মাকে বলতে থাকে যে মেয়েটি আসলে জিয়াংশাও নয়, যাকে আমরা বধূবেশে বাড়িতে নিয়ে এসেছি, এ হয়তো অন্য কোনো মেয়ে। তখন মা শুনে বলে যে তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা কেন করেছ? আসলে কে তুমি? তোমার আসল পরিচয় খুলে বলো। ফুসাও বলে হয়তো এই মেয়ে একটা চোর, ছদ্মবেশে ও আমাদের বাড়িতে এসে ঢুকেছে। একথা বলে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বললে লি সবার হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করে যে আসলে ও চোর না, ও এই উদ্দেশ্যে এই বাড়িতে আসেনি। কিন্তু ফুসা ওর উপর প্রতিশোধ নিতে ওকে বারবারই চোরের মিথ্যা অপবাদ দিয়ে কর্মচারীকে দিয়ে ড্রেস খুলতে বলে যে ও নিশ্চয় হয়তো কিছু চুরি করেছে। আর ওর সাথে এমন জবরদস্তি চলতে থাকলে অমনি তখনই ফুলিন হুইল চেয়ারে এসে উপস্থিত হয় এবং সবাই ওকে দেখে অবাক হয়ে যায় যে এতদিনে ফুলিন জেগে উঠেছে, এবার তবে তাদের সব জারিজুরি শেষ হয়ে যাবে। আর ফুলিনকে দেখলে মা ছেলে মিলে ভালো সাজার চেষ্টা করলো, কিন্তু পেছনে ঠিকই তারা ফুলিনের ক্ষতি করার জন্যই সবসময় উঠে পড়ে লাগে, যেটা ফুলিন অনেক আগে থেকে তাদের চিনতে পেরেছিল। আর এটা বুঝতে পেরেই ফুলিন এতদিন পঙ্গু সেজে মিথ্যে নাটক করে এসেছে প্রতিনিয়ত। আর এবার লির সাথে মা খুব ভালো ব্যবহার করতে শুরু করে এবং ফুলিনকে বলে যে তোমার ওয়াইফকে তুমি ভেতরে নিয়ে যাও। আর তাদের এমন নাটক দেখে লি বলে এতক্ষণ না আপনারা আমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন? তখন মা বলে যে সেটা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এরপর ফুলিং লিকে নিয়ে চলে গেলে মা ছেলে ভাবতে থাকে স্ত্রীর সেবা যত্নে কি করে ফুলিং এত শীঘ্রই জেগে উঠল। এরপর সে বাটলারকে ডেকে বলে যে কাল সকালে যেন ফুলিং এর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। আর বাটলারও তার কথা মতো সেভাবেই মাথা নাড়ে। এরপর অ্যাসিস্ট্যান্ট ফুলিংকে শুয়ে দিয়ে চলে গেলে লি পোশাক ছেড়ে ও ফুলিং এর পাশে শুয়ে পড়ে। আর ফুলিংও চুপচাপ শুয়ে থাকে, কিন্তু পুরো রাত লির শোয়ার স্টাইলে ফুলিং ঠিকভাবে তা ঘুমাতে পারছিল না এবং এক পর্যায়ে লি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিলে ফুলিং ওই অবস্থায় সে সারা রাত নিচে পড়ে থাকে। এরপর ঘণ্টাখানেক পর লি আবার ফুলিংকে এখানে ওখানে খুঁজতে খুঁজতে নিচে তাকিয়ে দেখে যে ফুলিং নিচে শুয়ে আছে। ভাবে হয়তো ফুলিং একাই ওখানে গিয়ে শুয়ে পড়েছে, তাই ও তার পাশে গিয়ে আবার শুয়ে পড়ে। আর ফুলিংয়ের ওর সব পাগলময় তার কাছে ভালো লাগলো, বাট সে নিশ্চুপ থাকে। এরপর ফুলিং আবার লিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় এবং লির দিকে তাকিয়ে বলে যে ফুসাও যেন তোমাকে আর কখনোই বিরক্ত করতে না পারে, তার জন্য এখনই আমি সেই ব্যবস্থা করছি। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয় এবং বলে যে ফুসাওকে এখনই আফ্রিকায় পাঠানো হোক। তো অ্যাসিস্ট্যান্ট সে আদেশই পালন করে। এরপর সকাল হলে লি দেখে যে ও উপরে আর ফুলিং নিচে শুয়ে আছে। এটা দেখে তখন ওর নিজেকে অপরাধী মনে হয় এবং এই অপরাধে ও নিজেকে দোষী ভাবতে শুরু করে। আর তখনই বাটলার আসে এবং সে এই দৃশ্য দেখে সে লিকে পূর্ণ দোষারোপ করতে থাকে যে বড় স্যারকে নিচে ফেলে রেখে আপনার মতো 2 টাকার মেয়ে উপরে কিভাবে ঘুমাচ্ছে। কিন্তু লি যখন একথা বলে যে এই কাজ হয়তো ফুসাও করেছে, আর এই কথা বললে তখন বাটলার বলে যে কাল রাতেই সে আফ্রিকায় চলে গেছে। একথা শুনে তো লি তখন মহা খুশি যে ওকে এখন থেকে সেই নরপশুটা আর ডিস্টার্ব করবে না। এরপর বাটলার ফুলিনকে সে বেডে শুয়ে দিয়ে সে এ খবর তখন ম্যাডামকে দিতে যায় যে বড় স্যার মানে ফুলিন সে এখনো পুরোপুরি সুস্থ না, সে এখনো অচেতন পড়ে আছে। কেননা যদি তার জ্ঞান ফিরত তবে সে সারারাত অচেতন অবস্থায় নিচে পড়ে থাকতো না। তো সৎমা শুনে তখন সে বড় খুশি হয় এবং এই সুযোগে সে তার চাল খাটা শুরু করে। পরদিন সকালে ও প্রতিদিনের মতোই আবারও ফুলিনের ড্রেস খুলে তার ক্লিন করতে গেলে তখনই বাটলার সে দুজনের জন্য চিকেন স্যুপ নিয়ে আসে, যেটার একটাতে বিষ মেশানো থাকে। আর বিষ মেশানোটা লির হাতে দিয়ে বলে যে এটা স্যারকে দিতে, অন্যটা ওর জন্য। তো লি স্যুপটি রেখে ও যখন একটু ঘুরবে তখনই ফুলিন বুঝতে পেরে সে সেটা হাত দিয়ে নিচে ফেলে দেয়, ফলে স্যুপটি নিচে পড়ে যায়।
আর লি এটা দেখে ও ভয়ে পড়ে যাওয়া স্যুপটি তখনই ও কাপড় দিয়ে তাড়াতাড়ি মুছতে থাকে, যাতে সেটা কেউ না দেখে ফেলে, এবং নিজের স্যুপটি ও ফুলিনের কাপে আবার ঢেলে রাখে। আর বাটলার কিছুক্ষণ পর এসে সে খোঁজ নিতে থাকে যে ও সেটা তাকে খাইয়েছিল কিনা। লি তখন এই মিথ্যে বলে যে হ্যাঁ, সেটা খাইয়েছে। বাটলার খুশি মনে আবার চলে যায়। আর ফুলিন তো সে শুয়ে শুয়ে সবই টের পেতে থাকে এবং এটাও বুঝতে পারে যে এতদিনের বিশ্বস্ত কর্মচারীও তাদের দলে সে হাত মিলিয়েছে। এরপর এই খবর বাটলার এসে ম্যাডামকে দিলে ম্যাডাম তখন খুশি মনে বলে যে এবার ফুলিন সারা দেহেও বিষের যন্ত্রণায় মারা যাবে, এবং তখনই সে বাটলারকে বলে যে ডক্টরকে এখনই কল করে তাকে বাড়িতে আসতে। আর ওই সময়ে লি খাবারের ট্রে নিয়ে নিচে নামে এবং ফুলিনের সৎমা সে ওকে দেখে ওর সাথে সে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। আর তখনই ফুলিনের বাবা চলে আসে এবং বলে যে সে ফুলিনের জেগে ওঠার কথা শুনে দৌড়ে চলে এসেছে, কিন্তু এসে জানতে পারে যে ফুলিন এখনো অচেতন। আর তখনই তার লিয়ের উপরে চোখ পড়তেই তার কপাল কুঁচকে যায় এবং বলে যে আমি শুনেছি এই মেয়ে গতরাতে আমার ছোট ছেলের সাথে বেয়াদবি করেছে, আর এমন মেয়েকে এ বাড়িতে বউ করে কে এনেছে। কেননা ফুলিনের বাবাকে মিথ্যে আজেবাজে কথা বলে তার মাথায় এসব ঢুকিয়ে দেওয়া হয়, যাতে ফুলিনের বাবা লিকে সে সহ্য করতে না পারে। কিন্তু সৎমা ফুলিনের বাবার সামনে সে ভালো মানুষই দেখাতে তার স্বামীকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং তখনই ডক্টর চলে আসলে সে উপরে যায় ফুলিনকে দেখতে। খানিক বাদে ডক্টর বিচলিতভাবে সে নিচে এসে বলতে থাকে স্যারের অবস্থা বেশি একটা ভালো নয়, তাকে খাবার কে খাইয়েছিল। একথা শুনে সবাই বিচলিতভাবে জিজ্ঞেস করে যে ফুলিনের কি হয়েছে। মাঝখান থেকে বাটলার এসে সে লিকে দেখিয়ে বলে যে সে খাবার খাইয়েছে, সেই স্যারের খাবারে বিষ মিশিয়ে স্যারকে মারার চেষ্টা করেছে। আর একথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন ডক্টর বলে যে আমি তো বিষ মেশানোর কথা একবারও বলিনি, আমি বলেছি কে খাবার খাইয়েছে। ওই মুহূর্তে লি বলে যে খাবারে বিষ এলো কোত্থেকে, আর আমি কেন জেনে শুনে আমার স্বামীকে মারতে যাব। তখন ফুলিনের বাবা বলে যে আমার ছেলের কি হয়েছে। ডক্টর বলে যে তাকে যে খাবারটি দেওয়া হয়েছিল তাতে বিষ মেশানো ছিল। একথা শুনে লি পুরো হতাশ হয়ে যায় এবং নিশ্চিত হয়ে যায় যে তবে ওই খাবার খেয়েই ফুলিনের হয়তো মৃত্যু হয়েছে। তার মানে ও যে তাকে যে স্যুপটি খাইয়েছে তাতে বিষ মেশানো ছিল। অন্যদিকে সৎমা তো একথা শুনে সে ডোক গিলতে থাকে যাতে না সে এবার পুরো ধরা পড়ে যায়। আর বাটলার তো সে বারবারই কাজের জন্য লিকে দোষারোপ করতে থাকলে তখন এই আসল সত্য বের করতে বাড়ির সব চাকরদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং চাকররাও নিজেদের নির্দোষ বলতে থাকে যে তারা কিছুই দেখেনি। তো সবাই মিলে লিকে একতরফা দোষারোপ করতে থাকলে বাটলারকে আদেশ করে যে ওকে এই বাসা থেকে বের করে দিতে। তখন বাটলার ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করার চেষ্টা করে, এমনকি ফুলিনের বাবাও ওর সেই হাত কর্তন করতে বলে যে হাত দিয়ে ও তার ছেলেকে বিষ খাইয়েছে। আর তার আদেশ পালন করতে যখন ওর হাত কর্তন করতে যাবে তখনই ফুলিন সশরীরে এসে উপস্থিত হয় এবং তার অ্যাসিস্ট্যান্ট বাটলারকে এক আঘাতে কাত করে সেখানেই ফেলে দেয়। আর বাবা তো তার ছেলের জ্ঞান ফিরতে দেখে সে খুশি হলো। মা ভাবে যে ও না মারা গেছে, ও তবে এখানে বেঁচে এলো কিভাবে। লি দেখে অবাক হয়ে বলে তুমি বেঁচে আছো। তখন ফুলিন এসে ওকে টেনে উঠায় আর বলে যে আমি যে স্যুপটি খেয়েছি সেটাতে কোনো বিষাক্ত ছিল না। এ কথা শুনে তো সবাই একজন অন্যজনের দিকে তাকাতে থাকে। তখন ডক্টর বলে যে বিষ প্রয়োগের কথাটি আমি শুরুতে বলিনি, তবে খাবারে বিষ পাওয়া গেছে, আর এটা সেই বলতে পারবে যিনি কথাটি প্রথমে উচ্চারণ করেছে। তো বাটলার শুরুতেই বিষের কথাটি উচ্চারণ করায় ফুলিন এবার বাটলারের দিকে তাকায় এবং বলে যে বলুন এই কাজ আপনি করেছেন। কিন্তু বাটলার বারবারই অস্বীকার করলে ফুলিনের অ্যাসিস্ট্যান্ট তখন কিছু পিকচার দেখায় যাতে দেখা যাচ্ছে বাটলার গোপনে এক লোকের সাথে এই সমস্ত কিছু যার কাছ থেকে কিনে নিয়েছে তার সাথে দাঁড়িয়ে আছে। আর সবকিছু ধরা পড়ায় বাটলার এবার শিকার যায় এবং সব দোষ সে নিজের উপর চাপায়। শুধুমাত্র ম্যাডামের নাম সে এড়িয়ে যায়, কারণ ম্যাডাম তার বউ বাচ্চার সকল খরচ এতদিন বহন করে আসায় বাটলার একাই সে সব দোষ নিজের কাঁধে গিয়ে ওঠায়। আর এই মিথ্যে বলে যে আমি কাজ এজন্য করেছি কারণ দীর্ঘদিন স্যার অসুস্থ পড়ে থাকায় আমার দেখে খুব কষ্ট হচ্ছিল, তাই আমি তাকে মেরে সারা জীবনের জন্য তাকে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এই মিথ্যে বলেও বাটলারের শাস্তি মওকুফ করা হয় না, বরং তার হাত কর্তন সহ তাকে আজীবন কারাগারে প্রেরণ করা হয়। এরপর ফুলিন দ্বিতীয় প্রতিশোধ হিসেবে তার সৎমাকে বলে আপনিও আজ থেকে সকল চাকরদের সাথে থাকতে শুরু করবেন, কারণ এটা আমার আদেশ। একথা শুনে তখন সৎমা বলে যে হয়তো আমি তোমার আসল মা নই, তাই বলে তুমি যা খুশি তা আমার সাথে করতে পারো না।
কথা বলে তার স্বামীর কাছে বিচার চাইলে স্বামী ফুলিনের ব্যাপারে চুপ থাকে, কারণ সে জানে যে তার ছেলে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। এরপর বাবা লির দিকে তাকিয়ে বলে যে এই মেয়ে তোমার উপযুক্ত না, কারণ ওকে আমার ঠিক মনে হচ্ছে না। তুমি ওকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, নয়তো এই মেয়ের জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। ফুলিন বলে যে কে কি বললো আমি কেয়ার করি না, আমি ছাড়া আমার স্ত্রীকে নিয়ে কেউ কটূক্তি করলে আমি তার জিভ টেনে বার করব। কথা শুনে বাবা লির ব্যাপারে আর কিছুই বলে না, শুধু ফুলিনকে সাবধান করে দেয় যেন এই মেয়ের জন্য তার বংশে কোনো কলঙ্ক না লাগে। আর তারপর থেকে ফুলিন এবং লির প্রেমের কেমিস্ট্রি খুবই ভালোভাবে চলতে থাকে, কারণ একজন অন্যজনকে খুবই পছন্দ করতে শুরু করে। এরপর একদিন ফুলিন লিকে রিং দিয়ে প্রপোজ করতে লিকে ফুল পাঠালে ফুলিন খুব আগ্রহ নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকে ওর রিয়াকশন দেখতে, কিন্তু লি এটা জানতো না যে কে ওকে ফুল পাঠিয়েছে। আর না চেনায় ও সেই ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, যেটা দেখে ফুলিনের মন এতে খুবই কষ্ট পায়। অ্যাসিস্ট্যান্ট দেখে অমনি লিকে এসে জানায় যে এই ফুল আপনাকে আমার স্যার মানে মিস্টার ফুলিং পাঠিয়েছে। কথা শুনে লিকের তেমন আগ্রহ দেখা যায় না, কিন্তু যখনই শুনে যে এই ফুলের তোড়ার মধ্যে দামি ডায়মন্ডের রিং আছে যার দাম 200 মিলিয়ন, আর এত দাম শুনতেই অমনি লি দৌড়ে সেই ডাস্টবিনে ছুটে যায় এবং সেই তোড়া পাগলের মতো খুঁজতে থাকে। আর তখনই কার থেকে ওর সৎ বোন জিয়াংশাও নামে, সাথে ওর বয়ফ্রেন্ডও। আর নেমেই দুজন লির মুখে ব্রেড দেখে তখন ওকে চরম অপমান করতে থাকে যে এত বড় বাড়ির বউ হয়ে ডাস্টবিন থেকে উঠিয়ে নোংরা খাবার খাচ্ছে, নিশ্চয়ই প্যারালাইজ ফুলিন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তার সেবা না করায় ওকে এমন শাস্তি দিয়েছে। আর স্বামীর ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলায় লি জবাব দিতে গিয়ে তখন লি প্রতিবাদ করলে অমনি বোন সে তেড়ে আসে ওকে মারতে। এক পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট এই কাহিনী দেখে সে সেখানে চলে আসে এবং জিয়াসর হাত ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন জিয়াসও ওর বয়ফ্রেন্ডকে প্রতিশোধ নিতে বললে বয়ফ্রেন্ড তো অ্যাসিস্ট্যান্টের পরিচয় পেতেই সে ভয়ে কুঁকড়ে যায়, কারণ অ্যাসিস্ট্যান্ট শুধু ফুলিনের বডিগার্ডই নয় বরং সে একজন নামকরা মার্শাল ফাইটার। আর তাই ওরা কিছু বলার সাহস না করায় ওখান থেকে কোনো রকম ভাগে। এরপরই ফুলিনের দেওয়া সেই রিংটি পরে এবং ফুলিনকে এসে সেটা দেখায়। আর দেখাতে গিয়ে ফুলিন ওর হাতে আঘাত দেখলে অ্যাসিস্ট্যান্ট ওই মেয়ের নাম নেয় এবং এই নাম শুনতেই তখনই ফুলিন জিয়াসার কাছে ছুটে যায় ওকে পানিশমেন্ট দিতে, কারণ সেই মেয়ে যেই হোক ও তার স্ত্রীকে আঘাত করেছে। তো লি বারবারই ফুলিনকে থামাতে চাইল, কিন্তু জিয়াসাও ফুলিনকে না চেনায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আর তখনই ফুলিন ওর সেই হাত কর্তন করার আদেশ করলে জিয়াসাও তখন বাঁচতেও চিৎকার করতে থাকে এবং একটানে অ্যাসিস্ট্যান্ট ওর হাত মুচকে দেয়। আর তখনই বয়ফ্রেন্ড আসে এবং আবারও অ্যাসিস্ট্যান্টকে দেখে ও ভয়ে জড়সড়ো হয়ে যায় এবং ওকেও এক লাথি মেরে ওর দাঁত ফেলে দেয়। কিন্তু এরপরও বয়ফ্রেন্ড কিছুই বলতে পারে না, বরং ও ভয়ে তাদের আরও আদেশ পালন করতে থাকে। আর ফুলিং জিয়াসাওকে দিয়ে লির কাছে ক্ষমা চাওয়ায় যাতে ভবিষ্যতে এ কাজ কখনোই তার স্ত্রীর সাথে আর না করে। তো এভাবেই ফুলিন এবং লির প্রেম আরও ভালো চলতে থাকলে হঠাৎ একদিন লি ফুলিনের সাথে কথা বলার সময় ওর হঠাৎ বমি শুরু হয় এবং তৎক্ষণাৎও ওয়াশরুমে দৌড়ে চলে যায়। কিন্তু ফুলিন কিছু বোঝার ওঠার আগেই লিও বুঝতে পারে না কেন ওর ইদানিং এমন সিক লাগে। আর তখনই অ্যাসিস্ট্যান্ট লির ব্যাপারে সে সকল আসল তথ্য নিয়ে আসে যে তার স্ত্রীর নাম জিয়াসাও নয় বরং সে জিয়াং লি, আর সে জিয়াং পরিবারের আসল মেয়ে নয়, তাকে অ্যাডপ্ট করা হয়েছে। এমনকি এই মেয়ের সাথে ফুলিনের বিয়ে হওয়ারও কথা ছিল না, বরং জিয়াসাওর সাথে তার বিয়ের কথা ছিল। কথা শুনে তো ফুলিন রেগে যায় এবং ওর সাথে পরিবার এত বড় বিশ্বাসঘাতকতা করায় ফুলিং তখন এর শোধ নিতেই জিয়াং ফ্যামিলিতে একটি ওয়েডিং ইনভিটেশন কার্ড পাঠাতে বলে, কারণ ফুলিং চায় এই পার্টিতে ওই পরিবারকে অপমান করবে এবং তার স্ত্রীর আসল সত্য সবার সামনে তুলে ধরবে, যাতে ভবিষ্যতে তার স্ত্রীর অসহায়ত্বের সুযোগ কেউ নিতে না পারে। এরপর অ্যাসিস্ট্যান্ট এই খবরও জানায় যে ফুসাও গোপনে আফ্রিকা থেকে সে ফিরে এসেছে, সে অন্য কোথাও থাকছে। কথা শুনে ফুলিং তখন তার একটি কার্ড সৎ ভাইকেও পাঠাতে বলে। ওদিকে ফুসাও অলরেডিও জেনেই গেছে যে এতদিন যাকে ওর ভাইয়ের বউ জিয়াংশাও নামে জানতো আসলে সে ফুলিনের স্ত্রী জিয়াংশাও নয় বরং ও জিয়াং লি। আর এই সত্য জানতে ফুসা ওর মাকে সেটি জানায় এবং তখনই ওরা সেই ইনভিটেশন কার্ড হাতে পায় এবং ফুলিনের স্ত্রীকে সবার সামনে অপমান করতে ও জিয়াং ফ্যামিলিতে ছুটে যায়, যাতে ওয়েডিং এর দিন আসল জিয়াসাওকে সবার সামনে নিয়ে আসতে পারে, যাতে জিয়াসাওকে বিয়েতে রাজি করাতে পারে। আর এদিকে জিয়াসাওয়ের বয়ফ্রেন্ড ও জিয়াসাওকে বিয়ে করতে নাকচ করে দেয়, কারণ জিয়াসাওকে ওর ফ্যামিলি মেনে নিতে নারাজ।
আর এই অজুহাত দেখে বয়ফ্রেন্ড বিয়ে ক্যান্সেল করলে তখনই ফুসাও আসে এবং এই ছেলেকে বাদ দিয়ে ওকে ফুলিনকে বিয়ে করতে বলে। আর ফুলিনের ব্যাপারে তখন সবকিছু খুলে বলে যে ফুলিন আসলে অসুস্থ নয়, বরং সে এখন পুরোপুরি সুস্থ। একথা শুনে জিয়াং ফ্যামিলি যখন জানতে পারে যে ফুলিন প্যারালাইজ না, বরং সে সুস্থ হয়ে উঠেছে, তখনই তারা এই ছেলেকে বাদ দিয়ে এবার ফুলিনের সাথে বিয়ে দিতে তারা উঠে পড়ে লাগে। সাথে তারা লিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করে, যাতে লির পরিবর্তে তারা তাদের মেয়েকে সেই স্থানে বসাতে পারে এবং সব সম্পত্তির মালিক তার মেয়ে একাই হতে পারে। তো এদিক থেকে ফুসা সহ সবাই মিলে ফুলিনের ঘর ভাঙার চেষ্টা করলে ওদিকে লি কিছুদিন পর ও ডক্টরের কাছে চেক আপ করতে আসে এবং জানতে পারে যে ও প্রেগন্যান্ট। আর এই খবরটি জিয়ার সহ জেনে গেলে ও তখন এই পরিকল্পনা করতে থাকে যে তোমাকে এখন আমার রাস্তা থেকে সরানো আরও সহজ হয়ে গেছে। আর এদিকে লি হাতে প্রেগন্যান্সি রিপোর্ট পেতে ও ভয়ে আটকে ওঠে যে এই খবর ও কিভাবে ফুলিনকে জানাবে। যদি সে এই খবর জানতে পারে তবে সে ওকে বাড়ি থেকে তখনই বের করে দিবে। ও তখন কোথায় যাবে? আর এসব ভাবতে ভাবতে লি বাসায় এসে দেখে যে ফুলিনের বাবা লির ব্যাপারে আসল সত্য সে সবকিছু জানতে পেরেছে। এটা যে এই মেয়ে সে না যার সাথে তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। আর ওই ফ্যামিলি তাদের সাথে এমন প্রতারণা করায় সে তার বেল্ট দিয়েও ফুলিনকে বেদম পেটাতে থাকে, যাতে এই প্রতারক মেয়েকে ফুলিন ডিভোর্স দেয়। কিন্তু ফুলিন শত মার খেয়েও বাবার হুকুম মেনে না নিলে ফুলিন মারে এতে আরও রক্তাক্ত হতে থাকে। আর এসব দৃশ্য লি আড়াল থেকে দেখে ও আরও ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে এই রিপোর্টের কথা তার পরিবার জানতে পারলে ওর পরিণতি কি হতে পারে। তো ফুকে এভাবে মার খেতে দেখে লি তখনই দৌড়ে যায় এবং ফুয়ের জন্য বাবার কাছে অনুরোধ করতে থাকে মারলে ওকে মারুক, তবু ফুকে যেন ছেড়ে দেয়। কিন্তু ফুলিন যখনই দেখে ওর জন্য লি মার খাচ্ছে তখনই সে তার বাবার বেল ধরে এবং বাবাকে থামতে বলে। প্রয়োজনে সে লির জন্য বাড়ি ছাড়বে, তবু সে লিকে ডিভোর্স দিবে না। একথা শুনে বাবা থেমে যায় এবং ছেলের প্রতি তার এতদিনের গভীর বিশ্বাস তার নিমিষেই হালকা হয়ে যায় যে ছেলে এই মেয়ের জন্য তার বাবাকে পর্যন্ত ছাড়তেও প্রস্তুত আছে। তাই সমস্ত কিছুর সিদ্ধান্ত ছেলের উপর ছেড়ে দেয় এবং ওর যা ইচ্ছে তা করতে বলে সে কষ্টে সেখান থেকে চলে যায়। এরপর লি ডক্টর ডেকে ফুলিনের ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে। এরপর দেখতে দেখতে ওয়েডিংয়ের দিন ঘনিয়ে এলে একে একে জিয়াং ফ্যামিলি সহ সবাই চলে আসে। আর ওদিকে ফুসাও খুব আগ্রহ নিয়ে বসে থাকে এই ভরা পার্টিতে আজ ভাইয়ের অপমান হতে দেখবে। এরপর ফুলিন তার ওয়াইফ লিকে স্টেজে উঠালে লিওর প্রেগন্যান্সির কথাটা বারবার ফুলিনকে জানাতে চাইলে কিন্তু ফুলিন পরে শুনবে বলে বিষয়টি এড়িয়ে যায়। আর তারপর ফুলিন সবার সামনে লিকে নিজের স্ত্রী হিসেবে নতুনভাবে পরিচয় করাতে গেলে তখনই জিয়াংশাও এসে সেখানে উপস্থিত হয় এবং বলে যে তার ওয়াইফ লি নয় বরং ও, আর সমস্ত দোষ লির ঘাড়ে চাপিয়ে বলে যে ও আপনার সাথে বড় প্রতারণা করেছে, ও আমার নাম ব্যবহার করে ও আপনাকে বিয়ে করেছে। আর এসব বানোয়াট মিথ্যে বলে ও লিকে ফুলিনের কাছে খারাপ বানানোর চেষ্টা করলে লি তখন বোনের এসব ব্যবহারে ও পুরো হতবাক হয়ে যায়। কিন্তু ফুলিন তখন হেসে এই জবাব দেয় যে আমি জেনে বুঝে ওকে বিয়ে করেছি। একথা শুনে তখন জিয়াংশাও এবার লির গায়ে ও কলঙ্ক লাগাতে এই মিথ্যে যে ও প্রেগন্যান্ট। এমনকি ভরা মজলিসে ও একটি ভিডিও ক্লিপ ছেড়ে দেয় যেটিতে দেখা যায় যে লির সাথে একটি ছেলেকে ধস্তাধস্তি করতে। ফুলিন তখন জিজ্ঞেস করে যে ছেলেটি কে। লি তখন কাঁদতে কাঁদতে সেদিনকার পুরো ঘটনা খুলে বলে। আর এই কাহিনী শুনে ফুলিনের ওই দিনের ঘটনা তার মনে পড়ে যায় এবং তখন বুঝতে পারে যে সেই ছেলে আর কেউ নয় বরং সে নিজেই। আর তাই জিসাওর কোনো চালবাজি ওখানে খাটে না। কিন্তু লির গর্ভে থাকা বাচ্চাটির বাবাকে জিসাও সবার সামনে প্রশ্ন তুললে এবার ফুলিন লিকে অবিশ্বাস করা শুরু করে। কিন্তু লি বিশ্বাস দেয় যে ও সেদিনকার ঘটনা ছাড়া আর কোনো ছেলের ও সংস্পর্শে যায়নি। ফুলিনের তখন লির একথাতেও বিশ্বাস ফিরে পায় এবং এই বেবির বাবা সে হওয়ায় সে খুশিতে আরও আত্মহারা হয়ে ওঠে। ওদিকে ফুসাও এতক্ষণে নাটক দেখে যতটা আনন্দ পাচ্ছিল এখন যেন সেই মজা পাচ্ছে না। এরপর ফুলিন জিসাওকে শাস্তি দিতে তার লোক দিয়ে জিসাওকে কারাগারে বন্দি করে রাখতে বলে এবং ওর হাত দুটো কর্তন করতে বলে, কারণ ও জেনে বুঝে তার সংসার ভাঙতে এসেছে। বাবা মা তখন এসব দেখে তারা কেঁদে কেঁদে ফুলিনকে অনেক বোঝানোর ট্রাই করে যেন সে তাদের মেয়েকে ক্ষমা করে দেয় এবং ছেড়ে দেয়, কিন্তু ফুলিন কারো কথাই শোনে না। বাবা মা তখন লিকে পুরোপুরি দোষারোপ করতে শুরু করে যে একমাত্র ওর জন্যই আজ তাদের মেয়ের এই অবস্থা
কিন্তু ফুলিনকে বুঝিয়ে কোনো কাজ না হওয়ায় তারা ফিরে যায়। এরপর ফুলিন সংবাদকর্মীদের সামনে রেখে লিকে বিয়ের রিং পরাতে যাবে, তখনই লির বাবা ফোন আসে। আর এই ফোন পেয়ে লি ছুটে যেতে যাবে। ফুলিন তখন জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। লি বলে আমার মাকে বাঁচাতে। কথা বলে ও দৌড়ে বাসায় এলে দেখে যে ওর বাবা মা দুজনেই হাসছে। লি দেখে বলে যে তার মানে তোমরা আমাকে মিথ্যে বলেছ। বাবা বলে এই মিথ্যে না বললে তুমি এখানে আসতে না। লি তখন ওদের এই মিথ্যে শুনে চলে যেতে যাবে, ওরা তখন ওকে আটকায় এবং ওর ওপর অনেক অত্যাচার শুরু করে। এমনকি সৎমা ছুরি নিয়ে আত্মহত্যার ভান করে এবং এই ওয়ার্নিং করে যদি ওর বোন জিসাওকে ও ফিরিয়ে না আনে তবে সে সবার সামনে এভাবেই আত্মহত্যা করবে। লি দেখে বারবারই তাদের বোঝানো ট্রাই করে যে ফুলিন আমার কোনো কথাই সে মেনে নেবে না, কিন্তু এরপরও তারা ওকে বাধ্য করে যেন জিসাওকে কারাগার থেকে ছাড়িয়ে আনে। লি তখন মায়ের কথা মানতে এবং তাকে বাঁচাতে ও ফুলিনকে বুঝিয়ে সুঝিয়ে জিসাওকে ছাড়িয়ে আনে। আর জিসাও কারাগার থেকে মুক্তি পেতেই ও এবার লির উপর চড়াও হয়ে যায় প্রতিশোধের জন্য এবং ওর হাত পা বেঁধে এক ভিক্ষুক দিয়ে ওকে নষ্ট করার ও চরম খেলায় মেতে ওঠে এবং সেই ভিডিও আরেকজনকে দিয়ে উঠাতে থাকে। তখনই জিসাও সেখানে চলে আসে এবং বলে যে এই শোধ তুমি না বরং আমি নিজের হাতে নেব, তাই তুমি আমার উপর এটা ছেড়ে দাও। একথা শুনে জিসাও মনের আনন্দে ও ফুসাওর হাতে দিয়ে চলে যায়। অন্যদিকে তো ফুলিন লিকে কোথাও না পেয়ে অ্যাসিস্ট্যান্ট দিয়ে দ্রুত ওর খোঁজ লাগাতে বলে। আর এই সুযোগে ফুসাও এদিকে লির গায়ে ও হাত দেওয়ার চেষ্টা করলে তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট খবর পেয়ে চলে আসে এবং এসে সাথে সাথে ওর হাত পা ভেঙে দেয় এবং ফুলিনও সেখানে খবর পেয়ে ছুটে আসে এবং ওকে মেরে রক্তাক্ত করে। আর ফুলিনের স্ত্রীর গায়ে ফুসাও হাত দেওয়ায় তখন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এই আদেশ করে যাতে ফুসাওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ওর চিরজীবন মনে থাকে। এরপর লিকে ফুলিন বাসায় নিয়ে আসে এবং দুজনের মধ্যে ভালোবাসা আরও গভীর হয়ে যায়। আর তারপর ফুলিন লিকে তার বাবা মার সমাধিতে নিয়ে যায় এবং ফুল দিয়ে দুজন শ্রদ্ধা জানায়। আর অন্যদিকে ফুসাওকে শাস্তিস্বরূপ এমনভাবে ওকে অপমানিত করে রাস্তায় ফেলে রাখা হয় যার দরুন ও পুরোদমে পাগল হয়ে যায়। অন্যদিকে জিসাওকে কারাগারে নিয়ে আবার ওকে বাকি জীবন আবদ্ধ করে রাখা হয়। আর এরই সাথে এই সিরিজটির গল্পটি এখানেই শেষ হয়।